আমরা মেয়েরা নিজের সংসারের জন্য কত কিছুই না করি। নিজের ইচ্ছা, নিজের শখ, এমনকি নিজের শরীরের কষ্টটাকেও লুকিয়ে রাখি। পরিবারের মানুষগুলো যাতে ঠিকঠাকভাবে খেতে পারে, আমাদের ঘরটা যেন সুন্দর করে সাজানো থাকে, এই চিন্তাতেই কেটে যায় আমাদের প্রতিটা দিন। নিজের জন্য কিছু কিনতে গেলে দুবার ভাবি, কিন্তু পরিবারের কিছু প্রয়োজন হলে একবারও ভাবি না। এভাবেই নিজের সুখ, নিজের ক্লান্তি, নিজের স্বপ্নগুলোকে আড়াল করে ভালোবেসে আগলে রাখি আমাদের সংসারটাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সাদিয়া মামুন ব্লগ থেকে সাদিয়া বলছি। আপনাদের সকলকে স্বাগতম করছি আমার নতুন ভিডিওতে। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহির থেকে যারাই আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সকলেই আপনাদের পরিবারকে নিয়ে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আমার পরিবারের সকলকে নিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি সুস্থ আছি এবং ভালো আছি। শুরুতেই আমার প্রিয় মানুষদের কাছ থেকে ছোট একটু রিকোয়েস্ট করে নিচ্ছি, ভিডিওটাতে লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইকের মাধ্যমে কিন্তু আমি অনেক বেশি উৎসাহ পাই, আর নতুন ভিডিও বানানোর জন্য আমার আগ্রহটা অনেক বেশি বেড়ে যায়। আজকের ভিডিওটা আমি গতকাল রাত থেকেই শুরু করে দিয়েছিলাম। সবার আগেই ভাত রান্না করার জন্য একটু গরম পানি বসিয়ে নিলাম। পানিটা ফুটে উঠলে তারপর আমি ভাতটাকে বসিয়ে দিব। তো গরম পানিটা ওইদিকে ফুটে উঠতে থাকুক, এখানে আমি একটু সিঙ্কটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম। প্রায় প্রতিদিনই হয়তো দুপুরে অথবা রাতে যখন আর কি সময়টাকে ভালো মনে হয় বা সুযোগটা ভালো মনে হয়, তখনই আমি এই সিঙ্কটাকে পরিষ্কার করে নেই। প্রতিবার থালা বাসন ধোয়ার পর তো এমনিতেও নরমালি পরিষ্কার করা হয়, অথবা প্রতিদিন একবার গুঁড়ো সাবান দিয়ে তারপর এটাকে ভালো করে পরিষ্কার করে নেই। এতে করে কিন্তু সিঙ্কটা অনেক বেশি ভালো থাকে। আমরা ভাড়া থাকি আর নিজের বাড়ি হোক, যেটাই হোক না কেন, আমাদের উচিত, সবারই উচিত নিজেদের সংসারের জিনিসগুলোকে খুব সুন্দর করে পরিপাটি করে রাখা। এইদিকে দেখতেই পেলেন আমার হাতটা কেটে গিয়েছিল করলা ভাজি করার সময়। দুপুরে করলা কাটতে গিয়ে হাতের আঙ্গুলের কিছুটা অংশ কেটে যায়। তো কিছু করার নেই, কাজ তো করতেই হবে। আমরা যত যাই হোক না কেন, অসুস্থ হই আর যাই হই, গৃহিণীদের কাজ কিন্তু কখনোই অফ থাকে না। সবসময় গৃহিণীদের কাজ করতেই হয়। যদিও জানাতের আব্বু কিন্তু আমাকে যথেষ্ট হেল্প করে আমার সকল কাজে। যখন দুপুরে করলা কাটার সময় হাতটা কেটে গিয়েছিল, তখন কিন্তু জান্নাতের আব্বু পাশেই ছিল। তো সেই পরবর্তীতে সব কাটা-বাছা যা করার সবকিছু করে। আমি শুধু রান্নাটা করে নিয়েছিলাম। এতে করে কিন্তু দেখা যায় অনেক বেশি হেল্প হয়েছে। কারণ আঙ্গুলটা কেটে যাওয়ার ফলে আমি কোনো কিছুই ধরতে পারছিলাম না। আর কোনো কিছু ধুইতেও পারছিলাম না। অনেক বেশি কষ্ট হচ্ছিল। তো জান্নাতের আব্বু যেহেতু বাড়িতে ছিল, মানে কাজ থেকে চলে এসেছিল দুপুরে খাওয়ার জন্য একটু আগেই। তো সেই মোটামুটি সব কাজই করে ফেলে। আমি শুধু রান্নাবান্নাটা করে নেই। তারপরেও আমি অনেক কিছুই ধোয়াধুয়ির কাজ করেছি। এইখানে যেমন এই যে সিঙ্কটাকে ধুয়ে নিচ্ছিলাম। তো সিঙ্ক ধুইতে যাওয়ার সময় আর কি খুবই কষ্ট হচ্ছিল। এইদিকে আঙ্গুলটাকে আর কি একটু উঁচু করে রেখেছিলাম। বারবার সাবান লেগে যাওয়াতে প্রচুর পরিমাণে জ্বালা করছিল, ব্যথা করছিল। তো কিছু করার নেই। নিজের ঘরের কাজ নিজেকে করতেই হবে। আর দেখা যায় গৃহিণীদের কাজ ছেলে মানুষকে দিয়ে সহজে আর কি সম্ভব হয় না। তারা কাজ করে ঠিক আছে, কিন্তু অনেক কিছু এলোমেলো করে ফেলে আর জিনিসপত্র অনেক নষ্ট করে ফেলে। তাই নিজের কাজ নিজে করাই আমার কাছে বেশি ভালো মনে হয়। যেহেতু আমার কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমার কাজ আমি একাই করি আর আমার কাজ আমার নিজের কাছে করতেই ভালো লাগে। আর আসল কথা বলতে গেলে আমি যেহেতু নিম্ন মধ্যবিত্ত পরিবারের একজন বউ, তো আমার কাছে নিজের কাজ নিজে করাটাই বেশি স্বাচ্ছন্দ্য মনে হয়। যেহেতু অ এমনিতেই সংসারে প্রচুর পরিমাণে খরচ থাকে। একজনের উপার্জন দিয়ে পুরোটা সংসার চালানো কিন্তু অনেক বেশি কষ্টকর। বাচ্চাদের পড়ালেখা, বাচ্চাদের খাবার, তারপর সংসারের যাবতীয় জিনিসপত্র আনা। একজন মানুষের উপর দিয়ে এতটা চাপ সত্যিই অনেক বেশি পড়ে যায় আরকি। তো এক্ষেত্রে এক্সট্রা করে আবার হেল্পিং হ্যান্ড রাখা আমার মতো মধ্যবিত্ত, মানে নিম্ন মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে সম্ভব না। তাই আমি সবসময় নিজের কাজ নিজে করি। আর জান্নাতের আব্বু তো আমাকে আছেই হেল্প করার জন্য। সে কিন্তু আমার সবকিছুতেই হেল্প করে। বাচ্চাদের কাজকর্ম থেকে শুরু করে জামাকাপড় ধোয়া, রান্নাবান্না করা সবকিছুর মধ্যেই কিন্তু আমাকে হেল্প করে। তো এর চাইতে বেশি আর কি দরকার? হেল্পিং হ্যান্ডের চাইতে স্বামী-স্ত্রী মিলে দুজনে কাজ করাটাই আমার কাছে বেশি ভালো লাগে। এতে করে নিজেদের মধ্যে সুন্দর একটা মুহূর্ত তৈরি হয়। আর এই স্মৃতিগুলো সারা জীবন আমার মনে হয় মনে থেকে যাবে। প্রতিদিন অন্তত একবার আমি সিঙ্কটাকে গুঁড়ো সাবান দিয়ে পরিষ্কার করে নেই, তারের মাজনি দিয়ে। এতে করে কিন্তু সিঙ্কটা অনেক বেশি চকচকে থাকে আর অনেক বেশি সুন্দর দেখা যায়। যেকোনো জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে, পরিপাটি করে রাখলে নিজের মনটাকেও কিন্তু অনেক ভালো লাগে। আর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় কাজ করতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। যখন আপনি নোংরা কোনো জায়গায় কাজ করতে যাবেন,
তখন কেমন যেন আর কি কাজ করার প্রতি কোনো আগ্রহ থাকবে না, কোনো রকম কোনো ইচ্ছা হবে না, কাজ করতে খুবই বিরক্ত লাগবে। এটা আর কি আমার অভিজ্ঞতা থেকে বলছি। আর যখন সবকিছু গোছানো থাকবে, সুন্দর করে সাজানো গোছানো পরিপাটি থাকবে, তখন কিন্তু কাজ করতে অনেক বেশিই ভালো লাগবে। কথা বলতে, বলতে কিন্তু আমার সিঙ্কটাকে আমি পরিষ্কার করে নিয়েছি। দেখতেই কিন্তু পাচ্ছেন কি সুন্দর চকচকে করছে। আমি কিন্তু রাতে শুট করছি। আর আমার রান্নাঘরে কিন্তু খুব বেশি আলো নেই। মানে আমাদের রান্নাঘরে যে লাইটটা লাগানো, এই লাইটের আলো কিন্তু খুব বেশি একটা হয় না। তাই ভিডিওতে দেখাই যাচ্ছে একটু অন্ধকার, অন্ধকার মনে হচ্ছে। ইনশাআল্লাহ খুব শীঘ্রই খুব ভালো মানের একটা লাইট লাগিয়ে নিব। যেহেতু এটাকে এখন প্রফেশনাল হিসাবেই কাজ করে নিচ্ছি, কাজ করছি। অনলাইনে কাজ করতে গেলে অনেক কিছুই করতে হয়। তবে আমি চাচ্ছি না এক্সট্রা কোনো খরচ করার জন্য। ইনশাআল্লাহ আল্লাহ যদি কখনো রিজিকে রাখে, যদি কখনো ইনকাম করতে পারি, কখনো এখান থেকে কিছু করা সম্ভব হয়, তখন নিজের ইচ্ছাগুলোকে পূরণ করার চেষ্টা করব। এখন একজনের ইনকাম দিয়ে সংসার চালানোটা অনেক বেশি কষ্টকর হয়ে যায়। এক্ষেত্রে শখ পূরণ আর কি এটা বিলাসিতা মাত্র। নিম্ন মধ্যবিত্ত পরিবারে আমার মনে হয় এটা সচরাচর হয়েই থাকে। ওইদিকে কিন্তু আমার ভাতের পানিটা প্রায় হয়েই গিয়েছিল। তাই আমি এখানে চালটাকে ধুয়ে নিয়ে তারপর রেডি করে নিলাম। এখানে আজকে চুলাগুলোকেও একটু পরিষ্কার করে নিব। দুপুরে কারেন্ট ছিল না। তো আমি আবার গ্যাসের চুলাতেও কিছুটা রান্না করেছিলাম। তখন দেখা যায় দুপুরে রান্না করার সময় অনেক কিছু ছিটে-ছাটে তারপর হচ্ছে চুলাটাকে একদম নষ্ট হয়ে যায়। এতে করে কিন্তু চুলাতে কালি পড়ে, অনেকটাই কালি পড়ে আমার চুলায়। তো আমি এখন চেষ্টা করি যে প্রতিদিনই যদি গ্যাসের চুলায় রান্না করি তাহলে চুলাটাকে পরিষ্কার করে নেয়ার জন্য। এখানে আমি চুলার ওপরের যে আসবাবপত্রগুলো আছে মানে জিনিস যেগুলোই বলে আরকি, এগুলোকে কি বলে আমার ঠিক জানা নেই। তো এগুলোকে আলাদা করে সাবান দিয়ে তারপর মাজনি দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। এখন পর্যন্ত যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন, আপনাদের জন্য মন থেকে আমার দোয়া থাকবে। এই পর্যন্ত ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ। আপনাদের লাইক কমেন্টের কারণে কিন্তু আমি সত্যিই অনেক বেশি উৎসাহ পাই নতুন হিসেবে কাজ করার জন্য। এতে করে আমার খুবই আনন্দ লাগে। সামান্য একটু লাইক, একটু কমেন্টের জন্য কিন্তু আমাদের মতো নতুন ক্রিয়েটররা অনেক, অনেক বেশি উৎসাহ পাই। তাই আপনাদের সহযোগিতা আমাদের অনেক বেশি প্রয়োজন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করছি আমাদের এই লাইফস্টাইল ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার লাইফস্টাইল ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন। এতে করে পরবর্তীতে কিন্তু আমি যখনই ভিডিও আপলোড দিব, আপনাদের কাছে চলে যাবে। সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা যে বেল আইকনটি আছে, সেটাকে প্রেস করে রাখবেন। আমি যখনই ভিডিও আপলোড করব, আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তখন আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে আছেন, সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদের জন্য সত্যিই অনেক, অনেক ভালোবাসা এবং দোয়া থাকবে। গ্যাসের চুলার সবগুলো জিনিস কিন্তু আমি খুব ভালো করে মেজে তারপর পরিষ্কার করে নিচ্ছিলাম। এগুলোকে প্রায় সময়ই কিন্তু দেখা যায় গরম পানি দিয়ে তারপর পরিষ্কার করা হয়। তবে বেশিরভাগ সময়ই দেখা যায় কলের পানি দিয়েই মানে ঠান্ডা পানি দিয়েই কিন্তু পরিষ্কার করে নেই। সপ্তাহে ১ দিন গরম পানি দিয়ে পরিষ্কার করলেই কিন্তু হয়ে যায়। যেহেতু আমি গ্যাসের চুলাতে খুব বেশি একটা রান্না করি না। যখন ইমার্জেন্সি পড়ে যায় তখনই আর কি রান্না করা হয়। যেমন রান্নাবান্নার সময় প্রায় হয়ে গিয়েছে, অনেক বেশি লেট হয়ে যাচ্ছে। তখন যদি কারেন্ট না থাকে, তখন আর কি আমি ইলেকট্রিক চুলাতে রান্না করতে যদি না পারি, কারেন্ট না থাকাতে, তখনই আসলে গ্যাসের চুলাতে রান্না করা হয়। এখানে গ্যাসের চুলাটাকেও আমি খুব সুন্দর করে সাবান দিয়ে, মাজনি দিয়ে মানে ভিম বার দিয়ে আমি এটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম। আমার কোনো ঠিক ঠিকানা নেই। মানে মাঝে মধ্যে দেখা যায় আমি ভিম বার দিয়েও পরিষ্কার করি, আবার মাঝে মধ্যে দেখা যায় গুঁড়ো সাবান দিয়েও পরিষ্কার করি। মন মর্জি বলতে গেলে। যখন যেটা মনে হয় তখন সেটা দিয়েই পরিষ্কার করি। তো আমার কাছে কোনো তফাৎ মনে হয় না, মানে কোনো পার্থক্য লাগে না। ২ টা দিয়ে পরিষ্কার করলে সেমই লাগে। কোনোরকম কোনো পার্থক্য মনে হয় না যে এটা দিয়ে পরিষ্কার করলে একটু বেশি পরিষ্কার হয় বা বেশি চকচকে হয় বা ওইটা দিয়ে করলে একটু বেশি চকচকে হয়। এজন্যই মূলত আমি যখন যেটা আমার ভালো লাগে তখন আমি সেটা দিয়েই পরিষ্কার করি। আপুদের কাছে প্রশ্ন রইলো, আপনারা কি দিয়ে পরিষ্কার করেন চুলাগুলোকে? ভিম বার দিয়ে নাকি গুঁড়ো সাবান দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে? অনেক আপুদেরকেই দেখেছি গ্লাস ক্লিনার দিয়ে তারপর হচ্ছে পরিষ্কার করে। তবে সত্যি কথা বলতে গেলে গ্লাস ক্লিনার আমার কাছে নেই। আর আমি যেহেতু সচরাচর বাহিরে যাওয়া হয়ই না বলতে গেলে, আমি খুব বেশি বাহিরে যাই না। যখন যা প্রয়োজন হয় সবকিছুই জান্নাতের আব্বু এনে দেয়।
তো সব কিছু বললে সে এগুলো খুঁজেও পায় না, কোথায় পাওয়া যাবে। মেয়ে মানুষ বাহিরে না গেলে হয় না। আমি যদি তার সাথে মার্কেটে যেতাম বা বাজারে যেতাম, তাহলে হয়তো খুঁজে আমি এটাকে বের করে নিতে পারতাম। আর বাচ্চা নিয়ে খুব বেশি আর কি বের হওয়া হয় না। সে যেহেতু বাহিরেই থাকে, তাই তাকে ফোন করে বলে দেই কখন কি প্রয়োজন হবে, সেটা নিয়ে আসে। তো হঠাৎ যদি কখনো কোনো কিছু প্রয়োজনে বাহিরে যাওয়া হয়, তখন আবার আমার মনেও থাকে না যে আমার কি, কি লাগবে সেগুলোকে কিনে ফেলি। তো ওইদিকে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও কিন্তু বলক চলে এসেছে। আর এখানে আসার সময়, কাজে থেকে ফেরার সময় জান্নাতের আব্বু কিছু খাবার এনেছিল, মানে বিস্কিট এনেছিল চা দিয়ে খাওয়ার জন্য। আমাদের প্রায় সময়ই কিন্তু চা বিস্কিটটা খাওয়া পড়ে। সকালের নাস্তায়ও মাঝে মধ্যে খাওয়া হয়, আবার সন্ধ্যার নাস্তায়ও মাঝে মধ্যে খাওয়া হয়। আমার ছেলে-মেয়ে সবাই, ছেলেকে বলব না সরি, আমার মেয়ে, তারপর মেয়ের বাবা ওরা খুবই চা বিস্কিটটা পছন্দ করে। তো এখানে কিছু টোস্ট বিস্কিট ছিল, সেগুলোকেই আমি বয়ামে ভরে নিচ্ছিলাম। পলিতে থাকলে কিন্তু এগুলো নরম হয়ে যায়। এর জন্য বয়ামে ভরে এখানে রেখে দিব। আর আনার পরপরই এগুলো আমার ছেলে নিয়ে কি পরিমাণে যে এগুলো আস্টা-আস্টি আর কি করছে, এতে করে বিস্কিটগুলো ভেঙে ভেঙে গিয়েছে, গুঁড়ো হয়ে গিয়েছে। তো আর কি, বাচ্চারা কোনো কিছু দেখলেই তাদের একটা ঝোঁক থাকে, যেহেতু এখন মাত্র ছোট, মানে মাত্র তার বুঝ হচ্ছে, সব কিছুর সাথে সে পরিচিত হচ্ছে। এর জন্য যখন যা পায় সব কিছু নিয়েই সে একদম গবেষণা শুরু করে দেয়, এটা কি, এটা কি করে, কি করতে হয়। তো বিস্কুটগুলোর অবস্থা একদমই আর কি নাজেহাল করে ফেলছে, গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, তারপর ভেঙে ভেঙে গিয়েছিল। তো যাই হোক, এই যে যে বিস্কুটের গুঁড়াগুলো ছিল, মানে যে বিস্কিট ভাঙার পর যে গুঁড়ো হয়ে যায় না, আমার কাছে বিশ্বাস করবেন এই গুঁড়োগুলো খেতে খুবই ভালো লাগে, আমার কাছে অনেক বেশি মজা লাগে। আর যদি দুধ চা হয়, তাহলে দুধ চার সাথে এই বিস্কিটের যে গুঁড়োগুলো আছে এগুলো দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে খুবই ভালো লাগে। এইদিকে তো চা দিয়ে খাওয়ার জন্য ওই বিস্কিটগুলো এনেছিল। আর এখানে কিছু প্যাকেটের বিস্কুট ছিল, ১০ টাকা দামের প্যাকেটের বিস্কিট। তো এগুলা হচ্ছে আমার মেয়ের জন্য এনেছে, জান্নাতের জন্য এনেছে। জান্নাত মাদ্রাসায় যাওয়ার সময় প্রতিদিন একটা করে টিফিনের জন্য নিয়ে যায়। ওকে যদি আমি কোনো কিছু টিফিন বানিয়ে দেই, তাহলে ও ওগুলো খেতে চায় না, মানে ঘরের বানানো জিনিস খেতে চায় না। আর টাকাও তো দেই না, টাকা দিলে হাবিজাবি কিনে, মানে মাদ্রাসা থেকেই হাবিজাবি কিনে খেয়ে ফেলে, চিপস খায়, তারপর চকলেট খায়। তো এগুলোর চাইতে ওর বাবা সবসময় করে কি একেক রকমের ভিন্ন ভিন্ন রকমের আর কি বিস্কিট এনে দেয় ১০ টাকা দামের। তো প্রতিদিন ওগুলোকেই নিয়ে যায়, একেক দিন একেক রকমেরটা নিয়ে যায়। এতে করে দেখা যায় ওরও ভালো লাগে, আর উল্টাপাল্টা জিনিসও খাওয়া হয় না। যেহেতু ঘরের জিনিস খায় না, তো এর আগে আমি অনেকবার দিয়ে ট্রাই করেছি, কিন্তু একদমই খেতে চায় না। ২-১ চামচ খায় বা কয়েক পিস খায়, তখন আর খায় না, রেখে দেয়, ওগুলোকে আবার ফেরত নিয়ে আসে। এর জন্য ওকে মূলত এই বিস্কিটটাই দেয়া হয়। ওইগুলোকে খুব ভালো করে আমি বয়ামে ভরে নিয়ে যার যার জায়গা মতো রেখে দিয়ে এখানে ভাতটাকেও কিন্তু ঠিকা দিয়ে নিয়েছিলাম। ভাতটা যেহেতু হয়ে গিয়েছে, তো ভাত নামিয়ে নেওয়ার পর চুলাটাকে প্রায় ঠান্ডা হওয়ার পর আমি এই ইনফ্রারেড চুলাটাকেও পরিষ্কার করে নিচ্ছিলাম। বললামই তো, প্রতিদিন দুপুরে রান্নার পর অথবা রাতে রান্নার পর আমি চুলাটাকে পরিষ্কার করে নেই। যদি দুপুরে পরিষ্কার করতে না পারি, তাহলে এমনিতেই যেকোনো একটা কাপড় দিয়ে মুছে রাখি। আর যদি দুপুরে পরিষ্কার করে ফেলি, তাহলে তো করাই হয়। আর যদি রাতে পরিষ্কার করি, তখন এই যে এরকম গুঁড়ো সাবান দিয়ে, তারপর মাজনি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে, তারপর একটা সুতি কাপড় ভিজিয়ে সেটাকে ভালো করে মুছে নেই। এতে করে কিন্তু চুলাটা একদম আবার নতুনের মতো হয়ে যায়। কালো জিনিস কিন্তু ময়লা হয় বেশি, কিন্তু কালো জিনিস যদি পরিষ্কার করা হয়, তখন কিন্তু আবার একদম নতুনের মতো হয়ে যায়। এই তো রাতের ভিডিওর পর এখানে কিন্তু আমি আজকে সকালে চলে এসেছি। সকালের ওয়েদারটা খুবই সুন্দর ছিল। মানে সকালের আকাশটা দেখতে আমার এত বেশি ভালো লাগছিল, দেখছেন কি সুন্দর যে লাগছে, আমি একদম মনোমুগ্ধকর বলবো। এত সুন্দর লাগছিল আকাশটাকে, তাই একটু ভিডিও করে নিলাম। আর ভিডিও করে নিয়েই সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি এখানে নাস্তা বানানোর জন্য। আজকে একটু লেটই হয়ে গিয়েছিল ঘুম থেকে উঠতে প্রায়। এর জন্য আর রুটি বানানোর ঝামেলা করিনি। যদি রুটিটা বানাতে যেতাম, তাহলে রুটির সাথে আবার খাওয়ার জন্য কিছু বানাতে হতো। এক্ষেত্রে দেখা যায় অনেক বেশি আরও দেরি হয়ে যেত।
কয়টা জানি বেজে গিয়েছিল ঠিক মনে পড়ছে না। তো জান্নাতের মাদ্রাসা যেহেতু দেরি হয়ে যাবে, এজন্য ওকে জিজ্ঞেস করলাম যে নুডলস রান্না করব কিনা, খাবে কিনা? আমার মেয়ে আবার সকালের নাস্তা হিসাবে রুটি বা পরোটা ছাড়া অন্য কিছু মনে করে না। মানে ওর কাছে মনে হয় সকালের নাস্তা শুধুমাত্র রুটি বা পরোটা। অন্য কিছু ও সকালে একদমই খেতে চায় না। এখানে আমি খুবই সিম্পলভাবে নুডলসটাকে রান্না করে নিচ্ছিলাম। একটু পেঁয়াজ দিয়েছি আর হচ্ছে একটা ডিম ভেঙে দিয়েছি। কাঁচামরিচ দিব না। কাঁচামরিচ দিলে দেখা যায় ঝাল হয়ে যাবে। তখন আবার সকাল, সকাল খেতে চাবে না। এই যে আমি ডিমটা দিয়েছি, এই ডিমের জন্যও কিন্তু খেতে চায় না। ও নুডলসটাকে খায় আর ডিমগুলোকে বেছে, বেছে রেখে দেয়। আবার যদি ডিম ছাড়া রান্না করি সেটাও আবার খেতে চায় না। এখানে ১ প্যাকেট ম্যাগি মসলা দিয়ে দিলাম আর নুডলসের সাথে যে মসলাটা ছিল সেটাও দিয়ে দিলাম। আমি সবসময় নুডলস রান্না করলে নুডলসের মসলার সাথে ১ প্যাকেট ম্যাগি মসলাটাও দেই। এতে করে টেস্ট ভালো আসে, দেখতেও ভালো লাগে, খেতেও মজা হয়। আর ফ্লেভারটাও কিন্তু অনেক বেশি ভালো থাকে ম্যাগি মসলার। তো ম্যাগি যে মসলাটা আছে এটা দিলে নুডলসটা খেতে সত্যিই ভীষণ ভালো লাগে। তো এই তো এখানে কিন্তু নুডলসটাকে রান্না করে নিচ্ছিলাম। পরবর্তীতে সিয়ামকেও এখান থেকে খাইয়ে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু সিয়াম এটাকে আর খায়নি। তো ওর জন্য আলাদা করে খাবার রান্না করে তারপর ওকে খাইয়ে দিয়েছিলাম। এরপর তো জান্নাত চলে গিয়েছিল মাদ্রাসায়। আর এই যে সিয়ামকে রেডি করিয়ে দিয়েছিলাম, এটা ছিল যেদিন ভিটামিন ক্যাপসুলটা খাওয়ায় ওই দিনের ভিডিও। তো ভিটামিন ক্যাপসুল খাওয়ানোর জন্যই জান্নাতের আব্বু কিন্তু সিয়ামকে নিয়ে এখন আরকি চলে যাবে। তো সিয়ামকে আমি রেডি করিয়ে দিয়েছি। ওর বাবা ওর সাথে একটু দুষ্টুমি করছিল যে ওকে নিবে না, ওকে না নিয়েই চলে যাবে। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকছে। ভিডিওর এই পর্যন্ত যারা আমার পাশে ছিলেন, আমার সাথে ছিলেন, ভিডিওর সঙ্গেই ছিলেন, তাদের জন্য অনেক, অনেক ভালোবাসা এবং দোয়া। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।